স্বামীনের এই কথাটিতে স্বামীনের প্রতি আলোর ঘৃণা আরও এক ধাপ বেড়ে যায়। সে কিছু না বলে চোখ নামিয়ে নেয়। বলতে বলতে সে ক্লান্ত। স্বামীন বলে, নজর রাখছি না ওদের ওপর, দেখভাল করছি। তোমার ভাই দুটো একেবারে যা তা লেভেলের ভীতু। ওদের দেখভাল করতে হবে প্রচুর। যতই যাই হোক, আমি ওদের দুলাভাই। দুলাভাই শব্দটা শুনে আলোর দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। স্বামী আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলোর হাত ধরে। আলো এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয়। স্বামীন আবারও ধরে আলোর হাত। তারপর আলো কোমরের দিকটা দেখে আলোর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এতটা কেটেছে কিভাবে? আলো হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে বারান্দায় চলে যায়। সামান্য 1 মিনিট দাঁড়িয়ে থেকে ড্রয়ার থেকে একটা মলম আর তার 3টা পাঞ্জাবি বিছানার উপর রেখে বলে, মলমটা লাগিয়ে নিও। আর আমার বাড়ি প্রাচীন খুব উঁচু আলো। এই প্রাচীর টপকে পালাতে পারবে না তুমি। শুধু শুধু তারকাটা লেগে নরম ত্বক ক্ষত বিক্ষত হবে। আজ প্রথম এবং শেষ। এরপর কখনো যদি দেখি তুমি বাগানে গিয়েছো তাহলে খুব খারাপ হবে। আজকে এই চমৎকার পাকনামোর জন্য তোমাকে শাস্তি হিসাবে এই পাঞ্জাবি 3টা দিয়ে গেলাম। বোতামগুলো লাগিয়ে রাখবে। শামীম চলে যায়। আলো চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চালাক শিয়ালটা ঠিক বুঝে গিয়েছে আলো বাগানে কোণে গিয়েছিল। আমাদের সময়ানুবর্তী ভাই আজ লেট করেছে। এই ব্যাপারে তোমাদের মতামত কি ভাইলো? রাহাতের এমন প্রশ্নে সবাই ওর মুখের দিকে তাকায়। ফুয়াদ চেয়ার টেনে বসতে বসতে বলে, কাল সারাদিন ধকল গিয়েছে, তাই ঘুমটা একটু গভীর হয়েছে বোধ হয়। ফুয়াদের এমন উত্তরে বিরোধিতা করে তৈয়ব বলে, না ভাই, ভাই তো এই প্রথম এত ধকল সামলায় না। এসবের ভাইয়ের অভ্যাস আছে। আসলে নতুন বউ রেখে বিছানা ছাড়তে ইচ্ছে হয় না পুরুষ মানুষের। আমাকে দেখে আমি তো আসলেই চাইনি এত তাড়াতাড়ি রনি ভাই ঘাড় ধরে নিয়ে আসছে। সবাই কিছুক্ষণ চুপ করে থাকে। আরাফ ফুয়াদের দিকে তাকিয়ে বলে, ভাই ওই মেয়েটাকে নিয়ে কিভাবে সংসার করবে সেটাই তো বুঝতে পারছি না। ওই মেয়েটাকে তো ভাই ভালোবাসে না। ভালো আজ বাসবে না, কাল তো বাসতেই পারে। তৈয়ফের এমন কথায় রাহাত বলে, ভাই এমন মেয়েকে কখনোই ভালোবাসবে না। ও মেয়ে আজীবন একটা জেদ নিয়ে থাকবে ভাইয়ের কাছে। না ভাই, মিলিয়ে নিন আমার কথা। মেয়ে মানুষ জাদু জানে ভাই। দেখবেন একদিন ঠিক ভাই ওই মেয়েকে বুকে টেনে নিয়ে বলবে, ভেঙেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবে না? সবাই চাপা স্বরে হেসে ওঠে তৈয়বের কথায়। তৈয়ব মুখে হাসি হাসি করে বলে, স্ত্রীকে বিছানায় সৌন্দর্য উপাধি দেওয়ার ভাই একদিন এই মেয়েকে মাথায় তুলে নাচবে। এটাই যদি না হয় তাহলে আমার নাম উল্টে ফেলব। রাহাত বলে, আমি এখনই তোর নাম উল্টে ফেলছি। তোর নাম আজ থেকে ফত। এমন সময় শামিন এসে দাঁড়ায় সেখানে। শামিনকে দেখে তৈয়ব চুপ হয়ে যায়। ফুয়াদ উঠে দাঁড়িয়ে বলে, দেরি হলো কেন? প্রথম দিনই এত দেরি? জনগণ তো আশাহত হবে নেতা। শামিন চেয়ার টেনে বসতে বসতে বলে, ইসমাম আসছে কাল, ওর জন্য বাড়িটা একটু গোছগাছ করেছি। লোকেকে বুঝিয়ে দিয়ে এলাম সবটা। তৈয়ব শামীমের দিকে তাকিয়ে বলে, ভাই আপনাকে আজ খুব সুন্দর লাগছে। মুজিব কোট গায়ে আপনাকে পুরো শেখ মুজিবুরের মতো লাগছে। শুধু গোঁফ এবং হাতের পাইপটা নেই। আরাফ পানি খেতে নিচ্ছিল। তৈয়বের কথা শুনে কাশি উঠে যায় আরাফের। ফুয়াদ শামীমের দিকে তাকিয়ে বলে, এখন চল। বসে পড়লি কেন? আজ তোর সংবর্ধনা অনুষ্ঠান, তোর কোনো শীত গরম দেখছি না। শামীম উঠে দাঁড়ায়। সত্যি কোনো এক অজানা কারণে সে আগ্রহ পাচ্ছে না কোনো কিছুতেই। মন পড়ে আছে বাড়িতে। এর কারণ কি? এই দাঁড়া। আজান। আয়াত হাঁটতে থাকে। পেছন থেকে কলেজের কিছু সিনিয়র ছেলে ডাকে ওদের। এই তোদের দাঁড়াতে বলছি না?
দুজন দাঁড়িয়ে পড়ে। ছেলেগুলো ওদের সামনে এসে দাঁড়ায়। ওদের মধ্যে একটা খুব লম্বা দেখে ছেলে ধমকে সুরে বলে, নাম কি তোদের? আজান নমনীয় হয়ে বলে, আমি আজান ও আয়াত। কোন ক্লাসে? ইন্টার ফার্স্ট ইয়ার। বড় ভাইদের দেখলে সালাম দিতে হয় জানিস না? আজান এবং আয়াত একে অপরের মুখ চাওয়াচাই করছে। ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলে লম্বা ছেলেটাকে বলে, দীপু ভাই এখনও সালাম দিচ্ছে না, ওদের মাথায় কি ঘিলু নেই? দীপু কপাল কুঁচকে বলে, তাই তো দেখছি। তারপর আজান আয়াতের দিকে তাকিয়ে বলে, এই কলেজের নিয়ম জানিস? আজান আয়াত মাথা নাড়ায়। দীপু বলে, কলেজে ঢুকে বড় ভাইদের সালাম দিতে হয়। একটা ছেলে আজানের চোখ থেকে চশমা খুলে নেয়। চশমা নিজের চোখে লাগিয়ে বলে, এত পাওয়ার তোর চশমায়? কানা নাকি রে তুই? ওর চশমাটা দিয়ে দিন, চশমা ছাড়া ওর অসুবিধে হয়, কঠিন গলায় বলে আয়াত। দীপুর কপাল কুঁচকে আয়াতের দিকে তাকিয়ে বলে, বাবা বিড়াল তো মিউ মিউ করতে জানে দেখছি। আচ্ছা চশমা ফেরত পাবি, আগে একটু নেচে দেখা, নাচে যদি 10-এ 10 পাস তাহলে চশমা ফেরত পাবি। পাশ থেকে একটা ছেলে দাঁত বের করে বলে, ভাই আমার পছন্দের গানে নাচবে ওরা। কথাটি বলে ছেলেটা ফোনে একটি হিন্দি গান ছেড়ে দেয়। আজান আয়াত ঘাবড়ে গিয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। রনি নাম্বার দেখে শামীম ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে রনি বলে, আপনার দুদু ভাদু শ্যালক দুটোকে র্যাক দিছে অনার্সের কিছু রাম ছাগল, কী করব? তুই ভালো করে জানিস তুই কি করবি। শুধু শুধু আমাকে ফোন দিয়েছিস কেন? ঠান্ডা গলায় জবাব দেয় শামীম। তারপর বলে উঠে, দাঁতগুলো নাড়িয়ে দে, একেবারে ফেলে দিস না। রনি ফোন কেটে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ভাইয়ের বিয়ের চক্করে রাজনীতি ছেড়ে কখনো সেলসম্যান, কখনো ওষুধ ডিলার, কখনো গুন্ডা গিরি করতে হচ্ছে। কি দিন এলো তার। আলোকে কোথাও দেখছি না ভাবি, কোথায় গিয়েছে নাকিও? রেহানা মাথা ঘুরিয়ে খসরুদের দিকে আতঙ্কিত মুখ নিয়ে তাকায়। আমতা আমতা করে বলে, ওর মেজো মামার কাছে গিয়েছে, বজলুর কাছে, খুলনা গিয়েছে। ওর তো শুনেছি সামনে সপ্তাহ ইনকোর্স এক্সাম। রেহানা ম্লান হেসে বলে, ওর নানি একটু অসুস্থ, দেখতে চেয়েছে, চলে আসবে। খোরশেদ যেন বিশ্বাস করতে চাইছে না সবটা। বিষয়টা তার কাছে খুব গোলমেলে লাগছে। আতাউর আলম হুট করে নির্বাচন বর্জন করে গর্তে ঢুকে গিয়েছে, এদিকে তার মেয়ে বাড়ি থেকে উধাও। বিষয়টা খুবই গোলমেলে। দীপুর পিছনে দাঁড়িয়ে রনি বলে উঠল, নাচ দেখতে ইচ্ছে করছে তোদের? আজান আয়াত রনির কণ্ঠস্বর শুনে একটা ঢোক গিলে ফেলে। এ তো সেই লোকটা যে সেই দিন রাতে তাদের গলায় ছুরি ধরেছিল, এ এখানে চলে এসেছে। দীপু রনিকে দেখে ঘাবড়ে যায়। শামীম ইয়াসারের খাস চেলার রনি, এ কেন এখানে এসেছে? রনি এগিয়ে যায় দীপুর দিকে, কঠিন গলায় বলে, নাচ দেখবি? দীপু একটি সাহসী সাজতে চায় নিজের দলের কাছে। বুক ফুলিয়ে বলে, এটা আমাদের কলেজের মামলা, কিন্তু ওরা তো আমার লোক। আপনার লোক মানে আমাদের শামীম ভাইয়ের একটা নাচের গ্রুপ আছে বুঝলি, ওরা সেই দলের লোক। আমাদের লোক এভাবে কোনো পারিশ্রমিক ছাড়াই নাচে না, তার জন্য অনেক বড় দাম দিতে হয়। দাম মানে? দাম। আপাতত তোর দাঁতগুলো দে। দীপু কিছু বুঝে ওঠার আগে সশব্দে দীপুর ডান গালে একটা চর বসিয়ে দেয় রনি। ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেক আঁতকে উঠে। রনি আজান আয়াতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, ও ঠিক ক্লাসে যাও। সারাটা দিন শামীমের বাইরে কাটিয়ে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরেছে। বাড়ির পিছনে সিট দুটো ফুলে মালা ভর্তি হয়ে গিয়েছে। গাড়ি থেকে নেমে অলস
ভঙ্গিতে হেঁটে বাড়ির ভিতরে যায়। ইহান তার বড় বাবাকে দেখে ছুটে আসে। ইহানকে কোলে নিয়ে গালে চুমু খায় শামীম। লিভিং রুমে এসে দাঁড়ায় ইভানের নতুন টিচার শান্ত। ফর্সা এবং সুদর্শন একজন যুবক। কাঁধে ব্যাগ উঠিয়ে নিয়ে শামীমের দিকে তাকিয়ে মাথা নিচু করে সালাম দেয়। শামীম সালামের উত্তর দিয়ে বলে, নাস্তা করেছ? জি ভাইয়া, নিচু স্বরে বলে শান্তা। তারপর চলে যায়। শামীমের কাছে ছেলেটিকে বাড়াবাড়ি রকমের বোকা বোকা মনে হয়। একজন প্রাপ্তবয়স্ক ছেলে ইসমামের বয়সী, কেমন মাথা নিচু করে হাঁটাচলা করে। মাথায় একটা ঘোমটা দিলেও পুরোপুরি মেয়ে মানুষ লাগতো। শামীমের কাছে ছেলেটি আচার আচরণ হাস্যকর লাগে। এভাবে মাথা নিচু করে হাঁটবে মেয়ের মানুষ? পুরুষ হাঁটবে বুক ফুলিয়ে সিংহের মতো। ঋতু এক গ্লাস লেমন ওয়াটার এনে শামীমের দিকে এগিয়ে দেয়। শামীম হাসি দিয়ে গ্লাসটা নিয়ে চুমুক দিতে দিতে বলে, সব ঠিকঠাক? না ভাই, একটু সমস্যা আছে। শামীম চুমুক দিতে গিয়েও দেয় না। ঋতু বলে, ঘরে গিয়ে দেখুন। শামীম গ্লাসটা ঋতুর হাতে দিয়ে হনহন করে চলে যায় নিজের ঘরে। দরজা ঠেলে ভিতরে ঢুকি তার চোখ কপালে উঠে যায়। পুরো ঘর টুকরো কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আলো তার শখের দামি পাঞ্জাবি 3টা খুব যত্ন করে কাচি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলেছে। আলো এমন শিশুসুলভ আচরণে স্বামীর খানিকটা রাগ উঠল। সে তার অনুভূতি ব্যক্ত করে না, বরং ঠান্ডা গলায় বলে, বড্ড পরিশ্রমী মেয়ে তুমি। আলো, পাঞ্জাবি 3টা মাঝ বরাবর একটুখানি কেটে ফেললেই সেগুলো পরার অযোগ্য হয়ে যেত। কিন্তু তুমি কত ধৈর্য দেখালে। আলো মেঝেতে চুপচাপ বসেছিল। শামীমের দিকে না তাকিয়ে বলে, সুযোগ পেলে আপনার শরীরটা এভাবে টুকরো করব আমি। শামীম বাঁকা হাসি হেসে আলমারি থেকে তার একটা ট্রাউজার আর টি শার্ট বের করে আলোর দিকে না তাকিয়ে বলে, খালি কলসি বাজে বেশি। প্রবাদটা পারফেক্ট উদাহরণ তুমি আলো। কথাটা বলে ওয়াশরুমে ঢুকে জামা কাপড় পাল্টে নিয়ে বের হয়। সিতারাকে ডাকে ঘরটা পরিষ্কার করে দিতে বলে শামীম। সিতারা ঘর পরিষ্কার করতে গিয়ে চলে যায়। শামীম আলোর দিকে একবার তাকিয়ে বলে, মেঝেতে বসে থাকো কেন এভাবে? আলো তার উত্তর দেয় না। শামীম আলোকে ভালো করে লক্ষ্য করে বলে, ওষুধ লাগাওনি কেন হাতে? আলো চোখ মুখ কুঁচকে ফেলে। শামীম বিছানার উপর থেকে মলমটা উঠিয়ে নিয়ে এসে আলোর সামনে বসে। আলোর হাতটা ধরে কিছুক্ষণ ক্ষতটা দিকে তাকিয়ে থেকে বলে, এরকম একটা গভীর ক্ষত এভাবে খোলা রেখে ঘুরে বেড়াচ্ছ, ইনফেকশন হয়ে যাবে পরে। এতটুকু কমন সেন্স নেই তোমার? সচেতন বাবার সচেতন কন্যা। হোক ইনফেকশন, আপনার থেকে ভয়ঙ্কর কিছু না সেটা, ঠান্ডা গলায় বলে আলো। শামীম কিছু না বলে আলোর হাত ধরে ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য আলো এক ঝটকা হাত ছড়িয়ে নিয়ে বলে, এভাবে কথায় কথায় আমাকে ছোঁয়ার অজুহাত বের করবে না, জানোয়ার জামিল কোথাকার। শামীম ম্লান হেসে আলোর দিকে তাকায়। তারপর আলোর হাতটা তার শক্তিশালী হাতে শক্ত করে ধরে। আলো শামীমের শক্তির সাথে পেরে ওঠে না। শামীম ওষুধটা আলোর হাতে লাগিয়ে দিতে দিতে বলে, তোমাকে ছুঁতে আমার কোনো অজুহাত কিংবা নাটক করতে হয় না আলো। ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী। তোমাকে ছোঁয়ার ইচ্ছা হলে আমি কোনো অজুহাত খুঁজতে যাব না। আলো নিজের অসহায়ত্বের কথা স্বামীর মুখে আরও একবার উচ্চারিত হতে শুনে ঠোঁট কাঁপতে থাকে। শামীম আলোর ক্ষততে ওষুধটা লেপটে দিয়ে আলোর দিকে তাকায়। আলো চোখ পানি দেখে তার হঠাৎ করে মনে হলো এরকম একটা কথা বলা তার ঠিক হয়নি। ভয় পেয়েছে মেয়েটা। পরক্ষণেই মনে পড়ল, ভয় দেখানোর জন্যই তো বলেছে সে কথাটা। স্বামী উঠে দাঁড়ায়। আলো অস্ফুট
বলে উঠে, জানোয়ার পিচাস। শামিনের আলোর দিকে ঘুরে তাকিয়ে বলে, আচ্ছা তোমার মুখ ব্যথা করে না এক কাজ করতে? বারবার কষ্ট করে আমাকে সব না ডেকে একটা টেপ রেকর্ডার গালাগালগুলো রেকর্ড করে রাখবে, তারপর আমি বাড়িতে ফিরলেই আমার কানের কাছে রেখে অন করে দিয়ে বসে থাকবে, তোমার কষ্ট হবে না। আলো মুখ ঘুরিয়ে নেয়। শামিন বলে, কাল সকালে আমার ছোট ভাই আসবে আমেরিকা থেকে, তুমি এই বাড়ির বউ, তাই ভাবলাম তোমাকেও বলে রাখি কথাটা। তার সামনে কোনো রকম উদ্ভূত দেখাবে না তুমি। সে খুব ভালো একটা ছেলে, তাকে অপমান করে গালি দিয়ে কোনো কথা তুমি বলবে না। আমি বরদাস্ত করব না। আলো, কাকে খুঁজছিস? ছোট গার্লফ্রেন্ড। ভিড়ের মধ্যে ভাইয়ার কণ্ঠস্বর শুনে ইসমামের মুখে হাসি ফোটে। সে প্রস্তুত ছিল এই মুহূর্তের জন্য। ইসমাম জানত ভাইয়া ছুটে চলে আসবে তাকে রিসিভ করতে। ভাইয়ার কাছে ইসমামের থেকে ইম্পর্টেন্ট কিছু নেই। ইসমামের চোখ খুঁজতে থাকে শামিনকে। শামিনকে এক হাত উঁচু করে ধরে বলে, আমি এখানে ছোট। ডানে তাকা। ইসমাম ডানে তাকাতে দেখতে পায় তার ভাইয়া তার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। সেই মুখ, সেই হাসি, সেই তীক্ষ্ণ দৃষ্টি, সেই ফিট বডি, পাঞ্জাবি পরে হাতা গুটিয়ে রাখা স্টাইল, সেই পেশিবহুল শক্তিশালী হাত, সেই সিংহের মতো টান টান হয়ে দাঁড়িয়ে থাকা 4 বছর আগে ভাইয়াকে সে ঠিক যেরকম দেখে গিয়েছে এই ভাইয়া আর সেই ভাইয়ার মধ্যে কোনো পার্থক্য ইসমামের চোখে ধরা পড়ছে না। শামীম হাত বাড়িয়ে আছে। ইসমাম প্রায় ছুটে গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে। তারপর বলে, তুমি আগের মতোই আছো ভাইয়া, পারফিউমটাও বদলাওনি, একই ফ্রেগ্রেন্স। হ্যাঁ, সেটাই তুই চুরি করে মাখতি গায়ে, আমায় না বলে। শামীম হেসে বলে কথাটি। ইসমাম হেসে ফেলে। ভাইয়ার কপালের দিকে তাকিয়ে বলে, ভেবেছি কপালের কাছে কিছু চুল উঠে গিয়েছে, টাক হয়ে গিয়েছো তুমি। ভিডিও কলে অন্যরকম লাগতো। 30 পেরিয়েছে, নায়কের মতো সুদর্শন দেখতে তুমি, একটু বদলাওনি তুমি, ছিটে ফোটাও না, কিন্তু তুই বদলে গিয়েছিস। তোকে এখন ব্যাটা ছেলেদের মতো লাগছে। আগে সেই বাচ্চা বাচ্চা ভাবটা নেই, সুপুরুষ লাগছে। ইসমাম হাসে। শামিন বলে, তখন এদিক ওদিক তাকে কাকে খুঁজছিলি? প্রেমিকা। তোমাকে ভাইয়া কথাটি বলে ইসমাম আশেপাশে তাকায়। তারপর ম্লান হেসে বলে, আমি জানতাম আর কেউ না আসুক তুমি আসবে। বাবা চেন্নাই গিয়েছে ছোট। ইলহাম আর ঈশিতা আমি নিষেধ করেছি আসতে, তাদের বাড়িতে কিছু কাজ দিয়েছি। ইসমাম চুপ করে থাকে। শামিন ইসমামের কাঁধে হাত রেখে বলে, চল, বাড়িতে সবাই অধিক আগ্রহে অপেক্ষা করছে তোর জন্য। ইহান খুব এক্সাইটেড। ওকে তো 1.5 বছর দেখে গিয়েছিলি তুই, তাকে স্কুলে ভর্তি করানো হয়েছে। মেজো ভাবি কেমন আছে ভাইয়া? শুধরেছে নাকি আছে আগের মতোই? শামিন কোনো উত্তর না দিয়ে গাড়ির দরজা খুলে দেয়। গাড়িতে উঠে ইসমাম ভাইয়ের দিকে তাকিয়ে বলে, মেয়র সাহেব কোনো সারপ্রাইজের কথা বলেছিলেন, কী সারপ্রাইজ? শামিন ড্রাইভ করতে করতে ইসমামের দিকে তাকায়। ঠান্ডা গলায় বলে, বাড়িতে চল, দেখতে পাবি। ইস্যুট বিয়ে ঠিক করেছ, আগে চল বাড়িতে। দুজনের দৃষ্টি সামনের দিকে। শামিন কিছু সময় পর বলে উঠে, কি আবদার তোর? ইসমামের চোখ মুখ অস্বস্তিতে ছেয়ে যায়। শামিমের চোখে তা ধরা পড়ে। ঠান্ডা গলায় বলে, আমি জানি তুই এমন কিছু চাইবি না যেটা আমি তোকে এনে দিতে পারবো না, আমার ওকাদের বাইরে। তবুও যদি এমন কিছু হয় তাহলে জেনে রাখ, তোর ভাইয়া কোনো বাক্য না ব্যয় করে তোর আবদার পূরণ করবে। এত টেনশন নেওয়ার কিছু নেই। ইসমাম শামিনের কথা স্বস্তি পায় না। সে তার ভাইকে খুব ভালো করে চেনে। কখনই ভাইয়া অদ্রিজাকে মেনে নেবে না, কখনই না। তবু ইসমামের প্রথম এবং শেষ চেষ্টা। স্বামীর দৃষ্টি সামনে দিয়ে রেখে
ইসমামকে বলে, গাজীপুরে বাগান বাড়িটা বাবাকে নিয়ে তোর নাম লিখিয়ে দিয়েছি। তোর তো নিরিবিলি স্থান খুব পছন্দ, ওখানে গিয়ে সময় কাটাতে পারবি। এসব আমার কিচ্ছু চাই না ভাইয়া। বাবার কোনো সম্পত্তির ভাগ আমি চাই না, পরে আবার কথা শোনাবে আমি সম্পত্তি লোভে দেশে ফিরেছি। বাবার উপর তোর কেন এত রাগ বলতো? বাবা তো কিছু থেকে বেরিয়ে এসেছে, রাগ থাকলে আমার উপর থাকার কথা। রাজনীতি আমি করছি। ইসমাম চুপ করে থাকে। শামীম বলে, তোর জন্য একটা মেয়ে পছন্দ করে রেখেছি আমি, তোর ফুয়াদ ভাইয়ের কাজিন। ফুয়াদ আমাকে ছবি দেখিয়েছে, তোর পছন্দ হবে। মেয়েটির 14 গোষ্ঠী কেউ রাজনীতির সাথে জড়িত নেই, একবারে তোর মনের মতো সম্বন্ধ। ইসমাম ম্লান হাসে। শামীম বলে, সিরিয়াস? আমি ছোট? একবার যখন দেশে এসেছিস আর যেতে পারবি না তুই। লেখাপড়া অনেক করেছিস। নিমতলায় শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। আলো সেদিকে কান্না দিয়ে জানালার বাইরে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। এখান থেকে দৃষ্টি দিলে দূরে তাদের কলেজের 5তলা ভবনে কিছুটা দেখতে পাওয়া যায়। আলোর বুকটা হু হু করে ওঠে। সামনের সপ্তাহ তাদের ইনকোর্স এক্সাম শুরু হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আলো এক্সাম দিত। এখন তো আলোর পুরো জীবনটাই অনিশ্চিত। শুধুমাত্র একটা মানুষের যে তার প্রতিহিংসার শিকার হয়েছে সে। দরজার নব ঘোড়ার শব্দ। আলো ঘুরে তাকায় না। পিশাচটা সকাল সকাল কোথায় বেরিয়ে গিয়েছে, নিশ্চয় সে ফিরছে। ভাবি। ঋতু আলোকে ডাকে। আলো কপাল কুঁচকে তাকায়। ঋতু হাতে কিছু বক্স। আলোর দিকে তাকিয়ে আমতা আমতা করে আপনার জিনিসপত্র সব। ভাইয়ার আলমারির পাশে যে আলমারিটা আছে সেটাতে গুছিয়ে রাখছি ভাবি। আলো কিছু না বলে আবারও জানালার বাইরে দৃষ্টি দেয়। ঋতু হাতে বক্সগুলো বিছানার উপর রাখতে রাখতে বলে, আমাদের শাশুড়ি মায়ের গহনা। মা সব কিছু 3 ছেলে বউয়ের জন্য ভাগ করে দিয়ে গিয়েছিল। এগুলো আপনার ভাগের গহনা। আলো রাগ উঠে যায়। ঋতুর নামে ভীতু মেয়েটিকে দুটো মন কথা শুনিয়ে কোনো লাভ হবে না আদৌ, তাই সে চুপ থাকে। ঋতু একটা বক্স থেকে দুটো সোনার বালা বের করে আলোর কাছে এগিয়ে দেয়। অনেকটা সাহস নিয়ে আলোর হাত ধরে বালা দুটো পরিয়ে দিতে দিতে বলে, এই দুটো কিন্তু আমার শাশুড়ি মায়ের ব্যবহার করা। এই দুটোর কোনো ভাগ হয়নি। তিনি বলে গিয়েছেন এই দুটো তার বড় ছেলের বউ পরবে। তিনি পেয়েছিলেন তাদের দাদি শাশুড়ির থেকে। দাদি শাশুড়ি পেয়েছিল তার শাশুড়ি মায়ের থেকে। আলোর হাত সরিয়ে নেয় না। শামীমের পোষ্য মানুষগুলোকে কিছু বলতে ইচ্ছে হয় না আর তার। সে একদৃষ্টি তাকিয়ে আছে তার হাতের দিকে। একদিকে শামীম ইয়াস তার পায়ের শিকল পরিয়ে দিয়েছে আর আজ হাতে এই চুড়ি। একটু একটু করে আলো অস্তিত্বে মিটে যাচ্ছে। ঋতু আলো আলমারি খুলে একটা গোলাপি রঙের কাঞ্জিবরম শাড়ি বের করে বিছানার উপর রেখে বলে, গোলাপি রঙে বেশ মানায় আপনাকে ভাবি, এটা পরে নিন। আজ আমাদের ছোট দেবর আসা উপলক্ষে বাড়িতে নতুন নতুন মেহমান আসবে কিছু। ভাইয়া বলে গিয়েছে আপনাকে রেডি করিয়ে রাখতে। আর সকাল সকাল এলেন যে? ঈশিতার কথায় শান্ত একবার ঈশিতার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ঈশিতা ভালো করে লক্ষ্য করে লোকটাকে। ঘন কালো ঝাঁকড়া চুলে সুদর্শন এক যুবক। মোটা কালো ফ্রেমের চশমা আড়ালে দুটো সহজ সরল চোখ। বেশিরভাগ সময় যার দৃষ্টি থাকে মেঝের দিকে, যেন ওই বাড়িতে ঢুকে সে অন্য কিছু দিকে তাকালে স্বামী নিয়ে আসা মির্জা তার প্রাণ নিয়ে নেবে। ঈশিতা মৃদু স্বরে বলে, মেঝেতে কিছু খুঁজছেন? কিছু কি পড়ে গিয়েছে আপনার? শান্ত খুবই নিচু স্বরে বলে, জি না। তাহলে মেঝের দিকে তাকিয়ে আছেন কেন? আপনাকে দেখলে মনে হয় আপনার কোনো অমূল্য সম্পদ মেঝেতে পড়ে গিয়েছে আর আপনি সেটা খুঁজে বেরোচ্ছেন মেঝেতে। শান্ত কিছু বলে না। মনে মনে সে প্রচণ্ড বিরক্ত হয়। এই বাড়িতে টিউশনি নেওয়াটা তার ভুল হয়ে গিয়েছে। এই বাড়ির কোনো লোকই তার সুবিধা মনে হয় না। সবাই গুন্ডা প্রকৃতি। তার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটিও তাই। কথাবার্তার কোনো আন্তরিকতা নেই। হয়তো সে গরিব শ্রেণীর কেউ, তাই তাকে এমন ব্যবহার ফেস করতে হয়।
ঈশিতা শান্তকে নিশ্চুপ থাকতে দেখে বলে, আপনাকে পরপর কয়টি প্রশ্ন করলাম, আপনি একটার উত্তর দিলেন না। আপনি ইহানকে পড়ান কিভাবে, যেখানে নিজের মুখ থেকেই কথা বের হয় না? শান্ত একবার ঈশিতার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে বলে, সকাল সকাল এসেছি কারণ ঋতু ভাবি ডেকেছে, ইহানের ছোট চাচা আসবেন, তাই সকাল সকাল পড়িয়ে যেতে হবে। আর আমি মেঝেতে কিছু খুঁজছিলাম না। আমার কোনো অমূল্য সম্পদ নেই যেটা মেঝেতে পড়ে গেলে আমি খুঁজব। আমি এভাবেই হাঁটি। কথাটি বলে শান্ত সদর দরজার দিকে এগিয়ে যায়। ঈশিতা ফ্যাল করে তাকিয়ে থাকে শান্তর দিকে। যতটা বোকা আর শান্ত ভেবেছিলাম এই লোকটা তা নয়। শান্ত কিছু দূর গিয়ে পিছনে ফিরে ঈশিতার দিকে একবার তাকায়। ঈশিতার দৃষ্টি তার চোখের দিকে। ঈশিতা তখনও বুঝতে পারেনি সে খুব শীঘ্রই ওই মোটা কালো ফ্রেমের চশমার নিচে শান্ত দুটি চোখের মায়ায় আটকা পড়তে চলছে। ভাইয়াকে দেখে বুকে জড়িয়ে ধরে ইলহাম। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। যত মান অভিমান হোক না কেন, রক্তের টান উপেক্ষা করা মানুষের পক্ষে অসম্ভব। ঈশিতা পাশ থেকে বলে ওঠে, কত জন্মর অপেক্ষা করাবি আমাকে ইসমাম? ভাইয়াকে ছেড়ে আমাকে দেখ, আমার গিফট দে। ইসমাম ইলহামকে ছেড়ে ঈশিতার দিকে তাকিয়ে বলে, আজ বুঝতে পারলাম ইস্যু, তোর বিয়ে কেন হচ্ছে না। তোর যা চেহারা হয়েছে তাতে পাত্র জুটবে বলে মনে হয় না। ঈশিতা ইসমামের বুকে আদরের সহিত কিল খুশি মেরে বলে, আমার ভাইয়ের থেকেও দেখতে হ্যান্ডসাম রাজপুত্রর মতো বর হবে আমার, দেখিস তোরা হা হয়ে যাবি। ইহান গুটি গুটি পায়ে লিভিং রুমে গিয়ে দাঁড়ায়। ঋতু তাদের দিকে এসেছে। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আরেকজন হোসনে আরা শান্তি দাঁড়িয়ে আছে ভাবি, মাথায় এত বড় ঘোমটা। ঋতু মুচকি হাসে। ইসমাম ইহানের দিকে তাকিয়ে আদুরি কণ্ঠে বলে, আমাকে চিনছ তুমি? আমি ছোট বাবা তোমার। ইহান অবাক চোখে তাকিয়ে থাকে তার ছোট বাবার দিকে। ইসমাম এসে ওকে কোলে তুলে চুমু খায়। নিচে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। আলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে। গায়ে ওই লোকটার দেওয়া শাড়ি গহনা। নিজের দিকে তাকাতে আলো দুঃখ হচ্ছে খুব। নিচে ওই লোকটা আনন্দ করছে। আজ তার ভাই এসেছে, তার পরিবার সম্পূর্ণ হয়েছে। লোকটাকে দেখে যতদূর মনে হয়েছে লোকটা তার পরিবারের লোকজনকে প্রচণ্ড ভালোবাসে, অথচ এই লোকটা আলোকে তার পরিবার থেকে দূরে সরিয়ে নিজের কারাগারে বন্দি করে রেখেছে। ইসমাম এদিক ওদিক তাকিয়ে বলে, ভাইয়া বলেছে সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এখানে তো কোনো সারপ্রাইজ নেই। সবাই মুখ চাওয়াচাই করে থাকে। শামীম ইসমামকে সোফায় বসার নির্দেশ দিয়ে নিজেও বসে। ইহান তার ছোট বাবার কাছ থেকে উঠে গিয়ে বড় বাবার কোলে বসে পড়ে। শামীম ইসমামের দিকে দৃষ্টি দিয়ে ঠান্ডা গলায় বলে, আমি বিয়ে করেছি ছোট। ইসমাম প্রথমে বুঝে উঠতে পারেনি ভাইয়ার কথা। কয়েক মুহূর্তের সময় নিয়ে সে যেই না সবটা বুঝেছে অমনি চাপা স্বরে চেঁচিয়ে বলে, রিয়েলি? ভাইয়া মজা করছো না তো? শামীম মৃদু হেসে মাথা নাড়ায়। ঋতু এবং ঈশিতা একে অপরের দিকে শুকনো মুখে তাকায়। ইসমাম শামীমকে বলে, এত বড় একটা কথা তুমি এখনো বলছো? ভাইয়া এটা কোনো কথা? আমি খুব করে চাইতাম তুমি বিয়ে করো, আর তুমি আমাকে না জানিয়ে। ইলহাম ইসমামকে থামিয়ে দিয়ে বলে, তোকে সারপ্রাইজ দিয়েছি, এত ক্ষেপে যাচ্ছিস কেন তুই? ইসাম অভিযোগের সুরে বলে, ক্ষেপে যাচ্ছি না। আমি সবার জন্য কত গিফট নিয়ে এলাম, সেখানে নতুন ভাবিকে খালি হাতে দেখব। কি একটা লজ্জা ফেলে দিলে তুমি আমায়। আচ্ছা নতুন ভাবি দেখতে কেমন? ফুলির মা পাশ থেকে বলে উঠল, একেবারে হিন্দি সিনেমার নায়িকা দিব্যা ভারতীর মতো। ছোট ভাইজান, কিন্তু গায়ের রংটা একটু চাপা এবং একটু খাটো। তয় বড় ভাইজানের পাশে খুব মানাইছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ইসমাম হেসে ফেলে। তোমার বর্ণনা শুনে আমার তো আর তর সইছে না ফুলির মা। আমাদের দিব্যা ভারতী ভাবি কোথায়?
ডাকো তাকে, নাকি ভাইয়ার ঘরে গিয়ে দেখব? তুই বস, ঋতু ডেকে আনছে। স্বামীন ইসমামকে কথাটা বলে ঋতু দিকে তাকায়। ঋতু মাথা নাড়িয়ে সিঁড়ির কাছে যায়। ইসমাম ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কবে করলে বিয়ে? 4-5 দিন আগে। নির্বাচনী ঝামেলার মধ্যে কি এমন তাড়া ছিল? প্রেমের বিয়ে নাকি ভাইয়া? এখনও তো বলনি আমাকে। বাবা জানে? ভাবি আয়নার নিচের প্রতিবিলম্ব থেকে চোখ সরিয়ে ঋতুর দিকে তাকায়। দরজার বাইরে থেকে উঁকি দিয়ে ডাকছে আলোকে, নিস্তেজ। আবার কি? শাড়ি গহনা তো পরেছি। ঋতু ভিতরে ঢোকে। আলোকে একবার তাকিয়ে দেখে, কি সুন্দর মুখশ্রী। তার ভাসুর এমনি এমনি দিওয়ানা হয়নি। সোনার গহনাগুলো পরে একেবারে নতুন বউয়ের মতো লাগছে আলোকে। চোখ ফেরানো দায়। আলো তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ঋতু বলে, নিচে চলুন ভাবি, ভাইয়া ডাকছে। আমি কেন নিচে যাব? তার দরকার থাকলে তাকে এখানে আসতে বলো। আপনাকে নিচে নিয়ে যেতে বলেছে। তার ছোট ভাই এসেছে, সম্পর্কে আপনার দেবর। তাকে আমার কি? যাকে স্বামী বলে স্বীকার করি না, তার ছোট ভাইকে দেবর বলছো কেন? কঠিন গলায় বলে আলো। ঋতু বলে, চলুন ভাবি, জেদ করবে না, 2 মিনিট থেকেই চলে আসবেন। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঋতুর পিছু পিছু সিঁড়ি দিয়ে যায়। সিঁড়ি বেয়ে নামতে নামতে হঠাৎ করে সে থমকে দাঁড়ায়। নিচে সবাই কথা বলছে। ইয়াশা মির্জা, ইলহাম মির্জা ছাড়া অন্য একটা পুরুষ কণ্ঠ আলোর কানে যেতে সে চমকে ওঠে। সে কি সত্যি শুনছে নাকি তা ভ্রম? ঋতু আলোকে দাঁড়িয়ে পড়তে দেখে বলে, আসুন ভাবি। আলো কাঁপছে, তার মস্তিষ্ক কাজ করছে না। অত্যন্ত পরিচিত ওই পুরুষ কণ্ঠটি তার মস্তিষ্কে তীরের ফলার মতো আঘাত করছে। সে দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি থেকে নামে। লিভিং রুমে সবাই বসে আছে। আলো অচেনা পুরুষটি চেহারা দেখতে পায় না। সে ওদিকে ফিরে বসে তার ভাইয়ের সাথে কথা বলছে। ক্রমে ক্রমে আলো অস্বস্তি বেড়ে চলছে। স্বামী ইয়াশা আলোকে দেখতে পায়। হুট করে তার চোখ চলে যায় আলোর হাতের দিকে। তার মায়ের চুড়িতে এই মেয়েটার হাত দুটো সজ্জিত হয়েছে। খুব ভালো লাগছে দেখতে। আলো ধীর পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকে। ফুলির মা চেঁচিয়ে উঠে বলে, ছোট ভাইজান, বড় ভাবি আইসা পড়ছে। ইসমাম উঠে দাঁড়িয়ে মাথা ঘুরে তাকায়। আলো আরও 2 কদম এগিয়ে যেতে দাঁড়িয়ে পড়ে। ইসমাম আলোর মুখের দিকে তাকিয়ে আছে। হাসিটা প্রশস্ত হয়ে থাকা ঠোঁটজোড়া হঠাৎ করে অন্য রূপ ধারণ করেছে, কাঁপছে কিছুটা। আলো ইসমামের চোখের দিকে তাকিয়ে আছে। সেই চোখ, সেই নাক, সেই ভুরু যুগল, সেই থুতনি নিচে টোল। আলো ভুল দেখছে না, কিছুই ভুল দেখছে না সে। তার মস্তিষ্ক অনবরত কেউ হাতুড়ি পেটাচ্ছে, কেউ দামামাম বাজিয়ে যাচ্ছে। অদৃশ্য কেউ চিৎকার করে বলছে, তুই ঠকেছিস আলো, তোকে ঠকানো হয়েছিল। ইসমাম বুঝতে পারছে না সে কি করবে। তার পায়ের দিকটা হঠাৎ করে অসাড় হয়ে আসছে। ধীরে ধীরে পুরো শরীরটা ছড়িয়ে পড়ছে। স্বামী ইসমামের পাশ থেকে বলে উঠল, তোর বড় ভাবি অদ্রিতা আলো, চিনিস ওকে তুই? ইসমাম বোকার মতো তার ভাইয়ের দিকে তাকায় আলোর দিকে, ঈশিতার দিকে, ইলহামের দিকে, ঋতুর দিকে, ফুলির মায়ের দিকে, ইনহানের দিকে। সে ফ্যাল করে দেখছে প্রত্যেকের মুখ। এটা কি কোনো ষড়যন্ত্র? তার সাথে সবাই মজা করছে নাকি? আলো খেয়াল করল, সে হঠাৎ করেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি 2 বার দেখছে। মনে হচ্ছে 2 জন দাঁড়িয়ে আছে তার সামনে। 2 জন ইসাম, 2 জন প্রতারক, 2 জন ধান্দাবাজ, 2 জন মিথ্যুক। মনে মনে বলতে থাকে, তুই শক্ত থাক আলো, দোহাই তোর, তুই দয়া করে শক্ত থাক। আলোর ভিতরে যে আলো আছে, সে আলো অনুরোধ রাখে না। তীব্র অভিমান, ঘৃণা, আঘাতে জর্জরিত হয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। ঋতু চেঁচিয়ে ওঠে, বড় ভাবি! ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে অবাক হয়ে মেঝেতে পড়ে থাকা অচেতন আলোকে দেখতে পায়। কয়েক মুহূর্ত কেটে যেতেই স্বামী ছুটে যায় আলোর কাছে, ঝুঁকে বসে পড়ে মেঝেতে। আলোর গালে আলতো করে চাপড় মেরে গম্ভীর কণ্ঠে তাকাতে থাকে, আলো, আলো। ইসমাম, স্বামীন আর আলোকে দেখতে থাকে।
সে দাঁড়িয়ে আছে একটা জড়বস্তুর মতো, একটা পাথরের মতো। শামীম এদিক ওদিক তাকায়। ফুলির মা এক গ্লাস পানি নিয়ে এসে শামীমের হাতে দেয়। শামীম আলোর মুখে ছেটাতে থাকে পানি। কোনো কাজ হয় না তাতে। শামীম পাঞ্জাবি হাতা ভালো করে গুটিয়ে নিয়ে আলোকে 5 কোলে করে তুলে নেয়। ইসমাম এক দৃষ্টিতে সেই দৃশ্য দেখতে থাকে। আলোকে উঠিয়ে নিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে। ঋতু, ঈশিতা, ফুলির মা চিন্তিত ভঙ্গিতে স্বামীর পিছু পিছু যায়। লিভিং রুমে দাঁড়িয়ে থাকা ইসাম এবং ইলহাম ইসামের কাঁধে হাত রেখে বিরক্ত ভঙ্গিতে বলে, আমাদের বড় ভাবি তখন সেন্সলেস হয়ে যাওয়ার রোগ আছে। ঘাবড়ে যাস না, তুই ঘরে গিয়ে রেস্ট নে। ভাত খাবি তো? সিতারাকে বলছি তোর খাবার টেবিলে দিতে। তোর পছন্দের সব রান্না করে রেখেছে ঈশিতা আর ইহনার মা। ইসমাম ইলহামের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। বিছানায় আলোকে শুয়ে দিয়ে শামীম আলোর গালে হাত রেখে আলোকে ডাকতে থাকে। ঋতু আলোর গায়ে কাছে বসে চিন্তিত ভঙ্গিতে ইয়াশাকে বলে, ভাইয়া। ডাক্তার ডাকেন। হুট করে এভাবে অজ্ঞান কেন হয়ে যাবে? শামীম ঋতুর দিকে তাকিয়ে একবার আলোর দিকে তাকায়। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। সবুজ নাম্বার, তার মানে হসপিটাল থেকে এসেছে। শামীম ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। ঈশিতা এসে আলোর মাথায় কাছে বসে। ঋতু ঈশিতার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, কি হলো বলো তো? আপা এমন করে অজ্ঞান হয়ে যাবে কেন? পাশে দাঁড়িয়ে থাকা ফুলির মা নিচু স্বরে বলতে, চিন্তা করেন না ভাবি, অজ্ঞান হয় নাই। বড় ভাবি নতুন নতুন জন্ম নিরোধক বড়ি খায়, তাই হয়তো এমন মাথা ঘুরে পড়ে গেছে। বিয়ের পর আমিও ওই সব খাইতে পারতাম না, শুধু বমি হইতো আর মাথা ঘুরতো সারাদিন। এখন গায়ে হইয়া গেছে। ঋতু কপাল কুঁচকে ফুলির মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, চুপ করো তুমি। শামীম ফোনের কথা বলে ঘরে এসে ঈশিতার দিকে তাকায়। তারপর বলে, ডাক্তার পাঠিয়ে দিচ্ছি, আমাকে একটু বের হতে হবে। জামিলের অবস্থা ভালো না, একটু দেখিস। ঈশিতা কোনো জবাব দেয় না। আলো যেন ভাইয়ের মধ্যে উৎকণ্ঠা দেখে সে কিছুটা অবাক হয়। শামীম সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখে ইসাম এখনও লিভিং রুমে দাঁড়িয়ে আছে। সে চেঁচিয়ে বলে, তুই কি নতুন এ বাড়িতে এখন এখানে দাঁড়িয়ে আছিস? উত্তরের পাশের ঘরটা সাজিয়ে রেখেছি, ঘরে গিয়ে রেস্ট নে। আমি 1 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, এসে কথা হবে। শামীম তাড়াহুড়া করে চলে যাওয়ার সময় দেখল না সে তার আদরের ছোট ভাইটাকে কিভাবে কতটা জঘন্যভাবে ভেঙে চুরে দিয়ে গিয়েছে। খেয়ালই করল না শামীম ইয়াশা মির্জা। হসপিটালে পৌঁছে শামীম গাড়ি থেকে নেমে দেখে ফুয়াদ দাঁড়িয়ে। শামীমের দিকে তাকিয়ে বলে, ইসমাম এসেছে? কিছুক্ষণ আগে। না আসলেও পারতি, আমরা দেখছি অবস্থা স্টেবল, এখনো কিছু। শামীম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাতের ফোনের দিকে তাকায়। তারপর একজন ডাক্তারকে ফোন করে বলে, হ্যাঁ আপনি খুঁজেছেন ডাক্তার? হ্যাঁ দেখুন, আচ্ছা রাখছি। ফুয়াদ অবাক হয়ে বলে, ডাক্তার কার জন্য? কি অসুস্থ? আলো কি হয়েছে? হঠাৎ করে সেন্সলেস হয়ে গিয়েছে। ফুয়াদ চিন্তিত ভঙ্গিতে বলে, কি যে একটা অবস্থা, তুই কি করতে চাচ্ছিস কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে হবে না, জামিলের কাছে চল। ডাক্তার পৌঁছানোর কিছুক্ষণ আগে আলো জ্ঞান ফিরেছে। চোখ খুলে টিপ টিপ করে তাকিয়ে দেখছে সবাইকে। ঋতু নিচে স্বরে ডাকতে থাকে, ও ভাবি শুনতে পাচ্ছ? আপনাকে কি কোথাও কষ্ট হচ্ছে? আলো একটা দীর্ঘশ্বাসের সাথে চোখ দিয়ে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়। ঈশিতা তা খেয়াল করে বলে, কি সমস্যা বলো আমাদের। আলো উঠে বসতে চায়। ঈশিতা আলোকে ধরিয়ে বসিয়ে দেয়। সিতারা এসে জানায় নিচে ডাক্তার এসেছে, তাকে উপরে পাঠাবে কি না জানতে চায়। ঈশিতা বলে, পাঠিয়ে দাও না। তেজি কণ্ঠে বলে, ওঠো আলো। সবাই তার মুখের দিকে তাকায়। আলো আর্তনা করে উঠে, কেউ আসবেন না, আমি একা থাকতে চাই, আপনারা বেরিয়ে যান এই ঘর থেকে। ঈশিতা আলোকে ধরে বলে, তুমি অসুস্থ? আলো, ডাক্তার এসে দেখে যাক একবার। বললাম না কেউ আসবে না, বললাম না আপনাদের এই ঘর থেকে বেরিয়ে যেতে। আলো কণ্ঠ কিছু একটা ছিল, তাই চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। ডাক্তারের কথা শুনতে শুনতে শামীম বেশ কয়েকবার ফোনের দিকে তাকায়। ফুয়াদ তা খেয়াল করে। ডাক্তার চলে যেতে ফুয়াদ শামীমকে বলে,
একটা লোক যে সবসময় ছেলেপুলেদের বলতো জরুরি কাজের সময় বউদের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দিতে, জরুরি মিটিংয়ে বউদের ফোন রিসিভ না করতে, সেই লোক বারবার বউয়ের চিন্তা অস্থির হয়ে ফোন চেক করছে কেন? অদ্ভুত। শামিন কপাল কুঁচকে ফুরাদের দিকে তাকিয়ে বলে, ফাইজলামি করিস না, বিয়ে করেছি, একটা রেসপন্সিবিলিটি আছে। ওদের মতো লুতুপুতু কথা বলার জন্য বসে নেই আমি। তা এতই যখন রেসপন্সিবিলিটি, তাহলে নিজেই ঈশিতাকে ফোন করে জেনে নে জ্ঞান ফিরেছে কিনা। ও ফোনের আশায় বসে আছে কেন? নাকি জেসে ফোন দিলে তোর পুরুষত্ব অপমানিত হবে? শামিন ফুরাদের দিকে চোখ রাঙিয়ে একবার তাকিয়ে হাঁটতে থাকে, তারপর বলে ওঠে, তার প্রয়োজন নেই, বাড়িতে যাচ্ছি, গেলেই দেখতে পাবো। ইসমামের দরজার সামনে এসে ঋতু ইসমামকে ডেকে বলে, খাবে না ভাইয়া? বেশ কিছুক্ষণ পর ইসমাম কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, আমি একটু ঠিক হয়ে নিই, জার্নিতে মাথাটা খুব ধরেছে। হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে আছে আলো। কিছুক্ষণ যেতেই ফুপিয়ে ওঠে, শরীরটা একটু একটু করে কাঁপছে। জানালার থাই গ্লাস খোলা, বাইরে সম্ভবত ঝড়ো হাওয়া বইছে, বৃষ্টি নামবে হয়তো। জানালা থেকে ঝড়ো হাওয়া ঘরে প্রবেশ করে, পুরো ঘর ছড়িয়ে পড়ছে। বাইরে যে ঝড় বইছে তা থেকেও হাজার গুণ বেশি ঝড় আলোর মনে বয়ে চলেছে। আলো আলগা হয়ে যাওয়া খোপা খুলে গিয়েছে, চুলগুলো বেপরোয়া উঠছে। দরজা নব ঘোরার শব্দ হতে আলোর মাথা তুলে চোখের পানি মুছে গুটি গুটি মেরে বসে থাকে। ভেবেছিল ইয়াসার এসেছে, ওই লোকটাকে সে তার চোখের পানি দেখাতে চায় না। আলো ধারণাকে মিথ্যে করে দিয়ে ঘরে ঢোকে ইসমাম। আলো থতমত মুখ নিয়ে ইসামের দিকে তাকিয়ে থাকে। ইসাম ধীর পায়ে আলোর দিকে এগিয়ে আসে, ব্যাকুল কণ্ঠে বলে, অদ্রিতা। আলো বিছানা থেকে নেমে দাঁড়িয়ে তেজি কণ্ঠে বলে ওঠে, ওখানে দাঁড়িয়ে যাও। ইসমাম দাঁড়িয়ে পড়ে। আলো ইসমামের চোখের দিকে দৃষ্টি স্থির রেখে ধরা গলায় বলে, ওঠো প্রতারক, ঠক, মিথ্যুক, ধান্দাবাজ। ইসমাম আকুতির সুরে বলে, অদ্রিজা, আই ক্যান এক্সপ্লেন। এখান থেকে বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও প্রতারক। হিংস্র বাঘিনীর মতো গর্জে ওঠে আলো। ইসমাম আলোর দিকে তাকিয়ে আছে। আলোর চোখ মুখ তীব্র ক্ষোভে ফেটে পড়তে চাইছে। ইসমাম এক কদম সামনে এগোতে আলো 2 কদম পিছিয়ে গিয়ে রাগে ফুঁসতে থাকে। ইসমাম আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নরম সুরে বলে, এসব কিভাবে হলো অদ্রিতা? বেরিয়ে যাও তুমি, বেরিয়ে যাও অদ্রিতা। আলো ইসমামের দিকে তেড়ে যায়, চেঁচিয়ে বলতে থাকে, লজ্জা করে না, লজ্জা করে না ভাইয়ের বউয়ের ঘরে পারমিশন না নিয়ে ঢুকতে? আলোর কথায় ইসমাম চোখ নামিয়ে নেয়। আলো একবার দেয়ালে টানানো ছবিটার দিকে তাকিয়ে ইসমামের দিকে তাকায়, বিড়বিড় করে বলতে থাকে, সেজন্যই তো এত মিল, সেজন্যই স্বামী ইয়াসার মির্জা নামে কোনো বাজে কথা শুনতে পারতে না তুমি। আমারই ভুল, আমি বোকা, আমি বুঝতে পারিনি। ঝরঝর করে কেঁদে দেয় আলো। ঘৃণা করো না আমাকে অদ্রিতা, তোমাকে হারাতে চাইনি আমি, তাই বলিনি সত্যটা। ইসমামের এই কথা আলো 2 চোখে পানি নিয়ে তাচ্ছিল্য হাসি হাসে, তেজি কণ্ঠে বলে, ওঠো। হারাতে চাওনি, হারিয়ে তো ফেলেছ। বেশ হয়েছে, বেশ হয়েছে, এটাই তোমার উচিত শিক্ষা। ইসমাম আহত চোখে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো বলতে থাকে, বাবা টিচার, মা গৃহিণী, বাবা মা সম্পর্কে মিথ্যা বলতে বাধলো না একটু? তুমি তো স্বামী ইয়াসা মির্জার চেয়েও নিকৃষ্ট ছলনা করে পেতে চেয়েছ আমায়, নাকি কখনো চাওনি? ভেবেছিলে কিছুদিন টাইম পাস করে ছেড়ে দিয়ে লাপাত্ত হয়ে যাব। অদ্রিতা নামে বোকা মেয়েটা টেরই পাবে না। অদ্রিতা। ইসমাম আর কিছু শুনতে চায় না আলোর মুখে। আলো বলতে থাকে, ধিক্কার জানাই তোমাকে, তোমার থেকে তো স্বামী ইয়াসার ঢের ভালো, যা করেছে সামনাসামনি করেছে, তোমার মতো প্রতারণা করে। আর কিছু বলতে পারে না আলো, পুরো শরীর ভেঙে কান্না আসছে। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। ইসমাম আলোর দিকে অসহায়ের মতো দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পর কান্নাটা দমিয়ে আলো বলে ওঠে, একেবারে স্বামী ইয়াসা মির্জার হাতে গড়া পাষণ্ড তুমি। একবারও ভাবলে না একটা মেয়ের ইমোশন নিয়ে এভাবে খেলা ঠিক না? কী উদ্দেশ্য ছিল বলো? তুমি ভালো করে জানতে তুমি মির্জা বাড়ির ছেলে, জানতে পারলে আমি তোমাকে বরদাস্ত করব না। তবুও
কোন উদ্দেশ্যে, কোন আশায় তুমি রিলেশন কন্টিনিউ করেছিলে বলো? ইসমাম কিছুই বলে না। আলো চেঁচাতে থাকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, এই মুখ আমি দেখতে চাই না, বেরিয়ে যাও প্রতারক। শেষ কথাটা অত্যন্ত উচ্চস্বরে বলে আলো। নিচতলা থেকে আলো চিৎকার শোনা যাচ্ছে। ঈশিতা ঋতুর দিকে তাকিয়ে বলে, কাকে বেরিয়ে যেতে বলছে? ঋতু চিন্তিত ভঙ্গিতে শামীমের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ইলহাম ধীর পায়ে ঘর থেকে বের হয়। ঋতু অবাক হয়ে ইসমামের দিকে তাকিয়ে আছে। ইসমাম ঋতুর দৃষ্টি সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। লিভিং রুমে ঢুকে শামীম দাঁড়িয়ে পড়ে। ঈশিতা আর ঋতু তার দিকে তাকিয়ে আছে। শামীম গম্ভীর কণ্ঠে বলে, জ্ঞান ফিরেছে? ডাক্তার কি বলেছে? ডাক্তার দেখানো প্রয়োজন হয়নি, জ্ঞান তার আগেই ফিরেছে। একটু আগে গিয়ে দেখি জ্বর এসেছে হঠাৎ। ও শুকনো মুখে বলে শামীম সিঁড়ি দিয়ে যায়। তারপর দাঁড়িয়ে ঋতুর দিকে তাকিয়ে বলে, ইসমাম কিছু খেয়েছে? কি আর খাবে ভাইজান, বড় ভাবি যে ব্যবহারটা করলো তারপর আর খাবার পেটে যায়? মানে? গম্ভীর কণ্ঠে শব্দটি উচ্চারণ করে শামীম ভুরু কুঁচকে তাকিয়ে আছে ফুলের মায়ের দিকে। ফুলির মা বলতে থাকে, জ্ঞান ফেরার পর মেজাজ দেখাই আমাদের সবাইরে ঘর থেকে বাইর কইরা দিল। ইসমাম ভাইয়া ভাবিকে দেখতে গেছিল ঘরে, ভাবি খুব বাজে ব্যবহার কইরা ইসমাম ভাইয়ার ঘর থেকে বের কইরা দিছে। ইসমাম ভাইয়া সেই যে ঘরের দরজা বন্ধ এখনও খোলে নাই, কেউ ডাকলেও সাড়া দিতেছে না ভাইজান। শামীমের রাগ উঠে যায়। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। ঈশিতা ফুলির মাকে ধমক দিয়ে বলে, বেশি কথা বলো তুমি, দরজা খোলো। শামীম একবার উঁকি দিয়ে আলোকে দেখে নেয়। গুটিসুটি মেরে মাথা নিচু করে বিছানায় বসে আছে চুপচাপ। ঘরে না ঢুকে শামীম সোজা ইসমামের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজা টোকা দিয়ে বলে, ছোট। ইসমাম কোনো সাড়া দেয় না। শামীম জোরে রাখতে থাকে, ছোট দরজা খোল। কিছুক্ষণ পর ইসমাম দরজা খুলে দেয়। শামীম তার ভাইকে দেখে কেমন বিধ্বস্ত রূপ ধারণ করেছে ইসমামের মুখ। শামীম বলে ওঠে, কি বলেছে ও তোকে? গালাগাল করেছে? ইসমাম ধীরে ধীরে চোখ তুলে ভাইয়ের দিকে তাকায়। শামীম বলে, তুই নিচে চল, খাবি? ভাইয়া তুমি যাও, আমি খাবো না এখন, নিস্তেজ কণ্ঠে জবাব দেয় ইসমাম। শামীম ধমকের সুরে বলে, খাবি না মানে? তুই কেন খাবি না? ও অন্যায় করেছে, ওকে শাস্তি পেতে হবে। তুই নিচে চল, চল বলছি। শামীম ইসমামকে জোর করে নিচে পাঠিয়ে দেয়। ইসমাম রোবটের মতো হাঁটছে। জগতের কোনো কিছু দিকেই তার কোনো হুঁশ নেই যেন। ঘরের ভিতর ঢুকে দরজা চাপিয়ে দিয়ে আলোর দিকে রাগী দৃষ্টিতে তাকায় শামীম। আলো শামীমের অস্তিত্ব টের পায়, কিন্তু মাথা তুলে তাকায় না। শামীম আলোর দিকে এগিয়ে গিয়ে তার শক্ত হাতে আলোর থুতনি ধরে মুখটা উঁচু করে আলোর চোখের দিকে তাকায়। আলোর চোখ দুটো দেখে শামীম থমকে যায়। দেখেই মনে হচ্ছে কাঁদছিল এতক্ষণ। শামীমের হুট করে রাগ পড়ে যায়। আলো থুতনি থেকে হাত সরিয়ে নিয়ে বিছানায় একপাশে বসে পড়ে। ভেবেছিল ধমকে নিয়ে যাবে, কিন্তু আলোকে দেখে আর ধমকাতে ইচ্ছে করছে না। নিচু স্বরে বলে, আমার সাথে জড়িত সব মানুষকে তুমি ঘৃণা করো, ঠিক আছে? ইসমাম নতুন মানুষ, আমার কোনো অন্যায়ের আগে পিছেও নেই, একটু ভদ্রতা বজায় রাখা যেত না? আলো চুপ করে থাকে। শামীম নিজেই বলে, কাকে কি বলছি? সোজা আঙ্গুলে এই ঘি কখনই উঠবে না, জানা কথা। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। শামীম উঠে দাঁড়িয়ে আলোর হাত ধরে। আলো শামীমের দিকে তাকায়। শামীম গম্ভীর কণ্ঠে বলে, চলো আমার সাথে। আজ হঠাৎ এলি যে? পরি পিছন থেকে বাবার ডাক শুনে দাঁড়িয়ে পড়ে। ছাতাটা একটু উঁচুতে তুলে বাবার দিকে তাকিয়ে বলে, ঈশিতা আপু ডেকেছে, আর ক্লাসও ছিল না আজ। পোনা বলে, ও। পরি ধীর পায়ে হেঁটে সদর দরজায় ঢুকে যায়। ছাতাটা পোর্সের নিচে পানি ঝরার জন্য রেখে যায়। গায়ে ওড়নাটা ঠিকঠাক করে ভিতরে ঢোকে। করিডোর পেরিয়ে লিভিং রুমে ঢুকতে দেখতে পায় সিঁড়ি বেয়ে নামছে ইসমাম। পরি থমকে দাঁড়িয়ে পড়ে। 4 বছর আগে দেখা ইসমাম ভাইয়ের সাথে এই লোকটার বিস্তার ফারাক। স্বাস্থ্য কিছুটা ভালো হয়েছে। পরি ভাষ্যমতো আগে খ্যাংরা কাঠির মতো দেখতে ছিল। আগে গালে মাংস ছিল না বলে চোখ দুটো বড় বড় লাগতো, এখন গাল দুটো বেশ ভরাট হয়ে চোখ দুটো ছোট লাগছে। অবশ্যই একটা জিনিস বদলায়নি, ইসমামের মুখের
বিধ্বস্ত অবস্থা। এই লোকটা সবসময় মুখ এমন করে রাখে, দেখলেই মনে হয় সকাল থেকে বাথরুমে আটকে রেখেছিল সিরিয়াল পায়নি বলে, আর 5 মিনিট দেরি হলে বিরাট বড় কেলেঙ্কারি হয়ে যাবে, সেই টেনশনে সে অস্থির। ইসমাম নিচে নামতে পরি অনেকটা জড়তা নিয়ে বলে, কেমন আছেন ইসমান ভাইয়া? ইসমাম পরির দিকে এক পলক তাকিয়ে শুকনো গলায় বলে, ভালো। এতটুকু বলে সে ডাইনিংয়ের দিকে চলে যায়। পরি ঠায় দাঁড়িয়ে থাকে। সব কিছু বদলে গেলে মহাশয়ের ব্যাপার একটুও বদলায়নি। কেউ কেমন আছে জিজ্ঞেস করে, তাকে যে জিজ্ঞেস করতে হয় সেটাও এই লোকটা শেখেনি, কিংবা যতটুকু জানতো আমেরিকায় গিয়ে সব খেয়ে বসে আছে। পরি কপাল কুঁচকে দোতলায় ঈশিতার ঘরের দিকে যায়। সে থোড়াই কেয়ার করে এসব রামগরু ছানাদের।